ছেলে এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসবে, আর সেই ছেলের বউকে বাড়ি থেকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টা কারো কাছে অস্বাভাবিক কেন লাগছে না, সেটা কিছুতেই বুঝতে পারছি না। আমার মামাকে এত করে নিষেধ করলাম যে আমাকে নিতে এসো না, তবু আমার শাশুড়ি একবার বলা মাত্রই তিনি চলে আসলেন। তাহলে আজ কেন মামা এমন করলেন? তাহলে কি উনি চান না আমি সংসার করি? আমি দুঃখ ভরা ক্লান্ত মনে মামার সামনে আসলাম। মামা তখনও হাসছেন। আমি মামার হাসি মুখ দেখে ভাবছি, এটা কি আসলে আমার মামা? আমার বিয়ের 2 বছর হলেও এই বাড়িতে খুব একটা আশা হয়নি। নতুন বউ উপাধিটা এখনো বিদ্যমান। মামা হেসে মিষ্টির প্যাকেটটা দিয়ে বললেন, তোর শাশুড়ি কোথায় রে মা? দেখছি না যে। আমি আম্মার ঘর দেখিয়ে বললাম, আমার ঘরে আছে। মামা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, যা মা, রেডি হ, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দুপুর হয়ে যাচ্ছে, আমার অনেক কাজ পড়ে আছে। মামা, আমি তো ফোন করে তোমাকে এখানে আসতে নিষেধ করলাম, তাও কেন আসলে? আমাকে তুমি ভালোবাসো না, তাই না? তুমি কিভাবে এখানে আজকে আমাকে নিতে আসতে পারলে মামা? এভাবে কেন বলছিস মা? তোর শাশুড়ি এমন করে বলল যে আমি না এসে পারলামই না। উনি চাইছেন তুই আপাতত কিছুদিন আমাদের এখানে থাক, জামাই এসে তোকে একদিন নিয়ে আসবে। আমি তখন বললাম, আমি আমার স্বামীকে আজ নিজের চোখে দেখার অধিকার রাখি না? অবশ্যই রাখিস মা, কিন্তু তোর শাশুড়ি তো গুরুজন, আর এ বাড়িতে তার কথাই তো শেষ কথা মা। তিনি আশা করছি ভুল কিছু করবেন না। আমাকে একদম ভালো লাগছে না। তার মেয়ের স্বামী যদি এতদিন পর বিদেশ থেকে আসতো, তাহলে কি এখানে মেয়েকে নিয়ে আসতো? মামা আমাকে বললেন, এখনই সব বাদ দে মা, যা রেডি হয়ে নি, আমি আসছি আপার কাছ থেকে। মামা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার রুমে চলে গেলেন। আবিরকে কল দেওয়ারও সুযোগ নেই। নতুন সিম না নেওয়া পর্যন্ত যোগাযোগ করা যাবে না। কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে আমার সবকিছু অসহ্য লাগছে। ঠিক করলাম আম্মার সাথে কথা বলবো। খাবার টেবিলে মিষ্টির প্যাকেট রেখে গুটি গুটি পায়ে রেডি হয়ে রুমের দিকে গেলাম। আম্মা আর মামা, সাথে আমার ননদ ভালো আসর জমিয়েছিলেন। আমাকে দেখে যেন সবারই মুখে হাসি উড়ে গেল। আম্মা কঠোরভাবে আমাকে বললেন, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে না রেডি হতে বললাম? মামাও পাশ থেকে বলে উঠলেন, তোকে তো মা আমি তৈরি হতে বললাম, যা দেরি করিস না মা, তাড়াতাড়ি রেডি হয়ে নি। মামাকে আজ খুব অচেনা লাগছে, সবকিছু কেমন যেন অচেনা লাগছে। কিছুটা বিরোধভাবে আম্মাকে বললাম, আম্মা আপনার ছেলে আসার পরই না হয়ে যায়, উনি আমাকে বাড়িতে রেখে আসবেন। আমি তো ওনাকে কখনো ফোনে ছাড়া আর দেখিনি বাস্তবে। আপনারা সবাই এখানে আনন্দ করবেন। আর আমার কথা শেষ না হতেই আমার ননদ বলে উঠলো, শুনো, আমার মার উপরে, মুখের উপরে আমরা কেউ কিছু বলি না, ভাইয়াও কখনো বলে না, আর আমিও না। আশা করছি তুমি নিজেকে সংবরণ করবে। নিশিতার এমন কথা শোনার পর আমার শাশুড়ি তাকে বললেন, নিশিতা যাও, চা এনে দাও মামাকে। মায়ের আদেশ পেয়ে নিশিতা রুম থেকে বেরিয়ে গেল। আম্মা এবার আমাকে বললেন, 2 বছর ধৈর্য ধরে থেকেছ, আমার ছেলেকে না দেখে বিয়ে করেছ, আমার ছেলে কেমন সেটাও জানতে না, এত কিছু করতে যেহেতু পেরেছ, আজ মামার বাড়িও যেতে পারবে। এটা এমন কোনো কঠিন কাজ নয় অনামিকা। আমি এই কথার পরিপ্রেক্ষিতে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। হয়তো এরপর আর কিছু বললে আমাকে হয়তো নোংরা কিছু ট্যাগ লাগিয়ে দিতে পারে। আমি মুখে মিথ্যা হাসি ফুটিয়ে আম্মাকে বললাম, ঠিক আছে আম্মা, আপনারা যেহেতু চাইছেন আমি এখান থেকে চলে যাই, সেহেতু আমি চলেই যাচ্ছি। আমার মা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে, বাবাও বিয়ে করে আমাকে পর করেছে, মামা মামিও আমাকে বিয়ে দিয়ে পর করে দিয়েছে। আপনারা প্লিজ আমার হয়ে থাকবেন, আমার শুধু একটু ভালোবাসা চাই। আমি তৈরি হয়ে নিচ্ছি। রুমে এসে তৈরি হয়ে নিলাম তাড়াতাড়ি করে। বাড়ির একটা মানুষও যেহেতু চায় না আমি এখানে থাকি, সেখানে যুদ্ধ করে তো আর টিকে থাকা যায় না। যুদ্ধ করে টিকে গেলেও সময় অতিবাহিত করা কঠিন হবে। একা ভালো থাকা যায় না, অনেকের মাঝে এভাবে পরিস্থিতিতে কথা বলাও যায় না। তৈরি হয়ে ব্যাগ টেনে রুমের বাইরে নিয়ে আসতেই আমার রুম থেকে সবাই বেরিয়ে এলো। রান্নাঘরের ওখানে থাকা মহিলাগুলো কেমন যেন হাসছে। হাসি দেখেই শরীরের মধ্যে কেমন একটা যেন লাগছে। আমার হাতে ব্যাগ দেখে মামা এগিয়ে এসে ব্যাগটা নিজের হাতে নিলেন। আমার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে বাড়ির বাইরে গাড়ি ঠিক করতে গেলেন। আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে আসার সময় বুঝলাম সবাই যেন হাফ ছেড়ে বাঁচলো। সবার মুখে জিতে যাওয়ার হাসি লেপ্টে আছে। মামা গাড়ি ঠিক করে দাঁড়িয়ে আছেন। গাড়িতে গিয়ে উঠে পুরো বাড়িটা একবার চোখ বুঝিয়ে নিলাম। এই বাড়িতে কি আমার আর আশা হবে না? গাড়িতে মামার সাথে কথা বলার আর রুচি হলো না। মামা নিজেই একা একা অনর্গল এটা ওটা বলে গেলেন। আমি শুধু মাঝে মাঝে হু হা করলাম। বাড়ির প্রায় কাছাকাছি এসে মামা বলল, শুন মা, নিজের সাথে যাই হোক কখনো মন খারাপ করবি না। খারাপ কিছু হলেও সেটা ভালো কিছু আছে নাকি সেটা দেখবি। আমি বাহিরের দিকে তাকিয়ে বলে উঠলাম, মামা আজ আমার বাড়ি ছেড়ে আসার কোন ভালোটা হলো বলো তো? মামা আমার দিকে তাকিয়ে নিরস্বরে বললেন, তুই কাঁদছিস? কই না তো, না তোর চোখে পানি। তাহলে হয়তো মন ভেঙেছে। সংসার ভাঙতে কতটুকু দেরি সেটা বুঝতে পারছি না। আমি তো শুধু মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিলাম মামা, তোমরা সেটাও তো করতে দিলে না। আমার স্বামীকে দেখার ভাগ্য আমার বোধ হয় আর হলো না।
আমি শান্তশিষ্ট, সব কিছু মেনে নেওয়ার মেয়ে বলে তোমরা আমাকে এভাবে চুপ করিয়ে দিতে পারলে? একটু বাঁধলো না তোমাদের? মা মরা মেয়েকে কিভাবে এত বাজেভাবে ঠকালে মামা? আমার মা বেঁচে থাকলে হয়তো সব কিছু এত খারাপ হতো না। সবার নাকি কেউ না থাকলেও মা কখনো ছেড়ে যায় না, অথচ আমার মা সবার আগে আমাকে ছেড়ে চলে গেলেন। অন্যরা আর থাকবে কেন? মামা আমার কথা আর কিছু বলল না, তার মনে কিছু একটা নাড়া দিল, বুঝতে পারলাম না ঠিক। মামা আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, বাইরে তাকালো। আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস হয়তো মামার আজ নেই। চোখের পানি মুছে মামাকে আবার বললাম, নিজের বর দেখার আগে আমার সংসার ভেঙে গেল, তাই না মামা? মামা এবারও আমার দিকে তাকালেন না, বাহিরে তাকিয়ে বলে উঠলেন, তুই তো সবরকারী, এখন কেন এত ভেঙে পড়ছিস? সংসার নষ্ট হওয়ার আগে জীবন নষ্ট হয়ে গেলে পারতো না মামা? আমার কথায় মামা এবার আটকে উঠলেন, আমার দিকে অগ্নিদৃষ্টি ফেলে বললেন, অনু, ধৈর্য ধরতে শেখো, আজে বাজে কথা বলো না। আমি হু হু করে কেঁদে উঠলাম, আমার তো সব শেষ মামা, কিসের আশায় আর ধৈর্য ধরবো বলো তো?